আমি আপনাদেরকে যেগুলো বলবো সেটা একটা ইতিহাস। এই ইতিহাস বোধহয় অনেকেরই জানা নাই, এ দেশে জানা নাই। ভিতরের ঘটনা অনেক কিছু আমি জানি, যেটা আমি প্রত্যক্ষ সাক্ষী। বিডিআরের ঘটনা হলো, আমি শর্টকাট করতেছি। ঘটনা হলো 25 তারিখে 12:30টার দিকে ইন্ডিয়ান টিভি থেকে এনডিটিভি থেকে বলা হলো জেনারেল শাকিল মারা গেছে। এই খবরটা আমরা জানলাম। আমি তো ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম। আমার আন্ডারে ব্রিগেডিয়ার মাইনুল, উনি আমার সাথে আমার আন্ডারে চাকরি করতেছিলেন। উনি আমাকে সেদিন জানালেন, স্যার আমি বিডিআরে চলে যাচ্ছি ডিজি হয়ে। পরে জানিয়েছেন উনি চলে গেছেন অলরেডি পরের দিন, আমাকে না জানিয়েই। আমি তার বস ছিলাম। যাই হোক, ওখানে গিয়ে উনি ডিজির দায়িত্ব গ্রহণ করলেন। তবে আমি একটু আকারে কিন্তু বুঝতে পারতেছিলাম কিছু একটা হচ্ছে আর কি, আগেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমি কমান্ডে ছিলাম না, বিকজ সেনাপ্রধান আমাদের আর্মিতে যে সিস্টেম হলো সেটা তার জিওসি এবং ব্রিগেড কমান্ডার বা ইউনিট কমান্ডাররা থাকে। যেহেতু আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ ছিলাম, কমান্ডের বাইরে ছিলাম, পরের দিন আমি জেনারেল মঈনকে ফোন করলাম দুপুরের দিকে, বলেছে খবর কি। আমি তখন দ্বিতীয় সেনাবাহিনীতে বলতে গেলে জেনারেল মঈনের পরে আমার দ্বিতীয় স্থান, আমি লেফটেন্যান্ট জেনারেল ছিলাম সে সময়। আমি পরবর্তী অফিসে ছিলাম। কাজে আমার একটা দায়িত্ব বর্তায় গেল। এই দুর্দিনে আমাকে ওনাকে সাহায্য করা বা এই দেশকে সাহায্য করা বা বিডিআরকে সাহায্য করা বা বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করা বা বাংলাদেশ জাতিকে সাহায্য করা। উনি বললেন যে হ্যাঁ এই তো অবস্থা চলতেছে। আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো শাকিল বেঁচে আছে কিনা। ভেরি ফানি, আমি কেমন করে জানবো, জানলে আপনি জানবেন। কিন্তু এটা কিন্তু আগের দিন ইন্ডিয়ান টিভিতে অলরেডি বলে দেওয়া হয়েছে যে শাকিল মারা গেছে। আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম, বাট আমি সেনাবাহিনী প্রধান থেকে ডাইরেক্ট কথাটা শুনতে চেয়েছিলাম। তো উনি বললেন যে তুমি কি জানো যে জেনারেল শাকিল মারা গেছে কিনা। যাই হোক, তারপরে 25, 26, 27 শুক্রবারের দিন, মোস্ট প্রবল 28 তারিখ কি 27 তারিখ হবে, উনি আমাদের ঢাকা এরিয়ার সমস্ত অফিসারকে ডাকলেন সেনা সদরের পিছনে আমাদের একটা বড় একটা অডিটোরিয়াম আছে। এটা কিন্তু ইতিহাস, আপনারা জেনে নেন। এই ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পান নাই, আপনারা জানেন না। আমি একজন সাক্ষী, এখন জীবিত আছি। একদম এটা উঁচু লেভেলের ইতিহাস, উঁচু স্তরের ইতিহাস। কর্নেল হাসিনুর বা জেনারেল হাসান নাসির বা আরও অনেক কিছু বলে গেলেন ট্যাকটিক্যাল লেভেলে। আমি এটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের তখন 1-to-1 কথাবার্তা হচ্ছে। তো জেনারেল মঈন আসলেন বিকাল ঠিক জুম্মার, আমি নামাজ পড়ে বাসায় আসছি, খেতে বসছি, তখন আমি খবরটা পেলাম যে স্যার সেনাপ্রধান সকল অফিসারের সাথে কথা বলতে চান। বা এই ঢাকা এরিয়া, পুস্তকলা, গাজীপুর, সাভার ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার, প্রায় 1000-2000 অফিসার হবে তখন। হ্যাঁ, এরকম 1000-1500 অফিসার হবে, ইয়াং অফিসার সব, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিমাম। আমরা বসলাম, আমি সব সামনের সারিতে ছিলাম। জেনারেল মঈন আসলেন, রোস্টামে দাঁড়ালেন, উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন। উনি যেমনই বলছেন আসসালামু আলাইকুম ভদ্র মহিলা যেমনি কথা বলছেন, অফিসার সব রা করে উঠলো। কেউ চেয়ার ছুঁড়ে মারতেছে, কেউ কাঁদতেছে, কেউ মারতেছে, মানে চিৎকার করতেছে, কথা বলতে দিবে না ওনাকে। ওনাকে কথা বলতেই দিল না ওনাকে। বলে আপনি কেন কথা বলবেন, আপনি তো আমাদের কিছু করেন নাই আমাদের জন্য, আমাদের অফিসারদের বাঁচাতে আপনারা আসেন নাই, আমার কোর্সকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার ইউনিট অফিসারকে তো বাঁচাতে আসেন নাই, আমার রুমমেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার প্লাটুন মেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার ইউনিট অফিসারকে তো আপনি বাঁচাতে কিছু করেন নাই। উনি আমার কিছু করার, উনি হয়তো বলার চেষ্টা করলে আমার কিছু করার ছিল না, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তো অফিসাররা মানতে নারাজ, কোনোই কথা শুনবে না, একদমই কথা শুনবে না। তা আমি পিছনে তাকাই দিলাম, এটা কি, এটা কি সেনাবাহিনী, সেনাপ্রধান কথা বলতেছে। আমি একটু বিস্মিত হয়ে গেলাম, কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, এটা কি হচ্ছে, আমি একটু বুঝতে পারতেছিলাম না জিনিসটা। তারপরে 2-1 অফিসার দাঁড়ালো, কিছু ব্রিগেডিয়ার লেভেলে 2-1 ঠান্ডা করার চেষ্টা করলো, অফিসাররা কোনো কথাই শুনতেছে না। জেনারেল মঈন আমাকে শেষ পর্যন্ত বলে, তুমি একটু মাইকটা নাও, একটু শান্ত করার চেষ্টা করো। আমি মাইকটা নিলাম। প্রথমে আমি অফিসারকে একটু রাগান্বিতভাবেই বললাম, বলে তোমরা যদি একটু শোরগোল করো তো দেশটা সর্বশান্ত হয়ে যাবে, দেশটা চলে যাবে। কেন যেন আমার মুখ দিয়ে কথা বের হয়ে গেল, হয়তো আল্লাহ তাআলা বললো যে দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে, বিডিআর শেষ হয়ে গেছে, শত্রু কিন্তু অপেক্ষা করতেছে
যে পরবর্তী বাহিনী যেটা হলো আর্মি, সেনাবাহিনী তারা ঢুকবে এবং সেনাবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, বাংলাদেশ খতম হয়ে যাবে। আমি ঠিক এই কথা বলছিলাম, আমি যতটুকু মনে কথাকে আমি হাজির নাজির করে বলছি, আমি এই কথা বলেছিলাম, দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে, তোমরা যদি আমাদের কথা না শুনো, শান্ত না হও, শৃঙ্খলা ফিরিয়ে না আনো, তাহলে কিন্তু আরেকটা বাহিনীতে তারা ঢুকে যাবে, আর্মিকে শেষ করে দিবে। এটা আমি কেন বলেছিলাম, আমি জিয়াউর রহমানের সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে কু হতো আর্মিতে, তখন আমি আর্মিতে জয়েন করি মাত্র। আর এই কু দেখতে দেখতে খুব তিক্তব্যক্ত হয়ে গেছিলাম, আর কত কু দেখবো। জিয়াউর রহমান যখন চিটাগাংয়ে মারা যান, তখন আমি চিটাগাংয়েই ছিলাম। এই রক্তক্ষরণ অনেক দেখেছি আর্মিতে, অনেক হত্যা দেখেছি, অনেক কু দেখেছি, অনেক হত্যাকাণ্ড দেখেছি, অনেক ষড়যন্ত্র দেখেছি। ইয়াং অফিসার পার্টিকুলার আমাদের করতে হতো, সামনে দাঁড়াতে অনেক ভুল, হয়তো বা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো, বাট আল্লাহ আমাকে এখন বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার পর কেন জানি অফিসার একটু ঠান্ডা হলো, কিছুটা ঠান্ডা হলো, ঠিক আছে, আসলেই তো তাই। অফিসাররা আমাকে জেনারেল মঈন পরে বললেন, ওনার কাছে তখন গোয়েন্দা তথ্য ছিল যে প্রত্যেকটা অফিসার একটা সন্ধ্যার মধ্যে ম্যাগাজিনে গিয়ে একটা করে এসএমজি উঠাবে, 6টা করে ম্যাগাজিন নেবে এবং সারা দেশে তারা ছড়িয়ে পড়বে, শত্রুকে তারা খুঁজে বের করবে, কারা এই কাজ করলে তাদের খুঁজে বের করবে। তো আমি জেনারেল মঈন আমার সাথে পরে শেয়ার করলেন, ওনার অফিসে আসার পরে আমি না, সেটা আমরা হতে দিতে পারি না, এটা হলে হবে কি, অফিসাররা একদিকে চলে যাবে, সৈনিকেরা একদিকে চলে যাবে, দেশের সেনাবাহিনী দেশের সাধারণ মানুষ আরেক দিকে চলে যাবে, দেশে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জেনারেল মঈন আমাকে এটাও বললেন যে জোরহাটে একটা ইন্ডিয়ান প্যারা ব্রিগেড অপেক্ষা করতেছে, যে কোনো সময় তা ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তো বা ওনারা উঠায় নিয়ে যাবেন। আমরা না, এটাও আমরা হয়তো দেবো না। এখন ইদানিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইতে এটা লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর মানে 3টা ডিভিশনের একটা ব্রিগেড, একটা আর্মি কমান্ড, সেটা কুমিল্লার মুখে তারা ঢোকাবে প্ল্যান করেছিল। এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম, বিরাট বড় বিপদ। বিডিআর তো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারদের ওয়াইফদেরকে যে বিশ্রীভাবে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যাই হোক, এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে, পলিটিক্যাল লিডার আমাদেরকে বিট্রে করেছে। দুইজন নাম, ওনাদের নাম কি জানো, যে আজম এবং নানক, এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল। তারা কিন্তু সব জানতো, তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে বিডিআর এতে। আমি টিভিতে খেয়াল করতেছিলাম, আজম আর দেয়ালের ওখানে হেঁটে যাচ্ছে আর ইয়ে দিয়ে কি যেন ওনার রুমাল দিয়ে ঘামটা মুছতেছে, বলে এখানে ঘামানোর তো কিছু নাই, উনি তো সব জানতেন, উনি তো খেলতেছেন, উনি নাটক করতেছেন। তো যাই হোক, অফিসাররা আমাদেরকে 14-15টা কন্ডিশন দিল। সেনাপ্রধানকে বলল যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে, ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না, এবং আপনি একাই যাবেন না, আপনার সঙ্গে 3-4 জন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান। দাবি ছিল অনেকগুলো, প্রত্যেকটা ফ্যামিলিকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, একটা করে প্লট দেওয়া হবে, ন্যাশনাল লেভেলে ইনকোয়ারি হবে এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে। জেট, আমরা ইভেন বিমান বাহিনীর বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম, সেই অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল। যতগুলো পয়েন্ট দিয়েছিলাম, প্রায় 14-15টা পয়েন্ট দিয়েছিলাম, প্রত্যেকটা কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। শুধু টাকার কথা বললেন, 1 কোটির কথা যখন বললাম, ভাবি কাঁদতেছেন, কথা বলার ডিফিকাল্ট। 1 কোটির কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো, 58 জন ধরেন অফিসার, অনেকগুলো টাকা, আমি রাষ্ট্রের জন্য 1 কোটি করে টাকা। আমি একটু বোকা ছিলাম, কথাটা ওইভাবে বলতে হতো না, আমি ডাইরেক্ট বললাম 1 কোটি করে দিতে হবে আপনাকে। জেনারেল মঈন রোস্ট্রাম থেকে নেমে আসলেন নিচে, এসে অফিসাররা ওনাকে ঘিরে ফেললেন। মেজর, ক্যাপ্টেন, মহিলা অফিসারও ছিল, ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন, র্যাঙ্ক খোলা শুরু করলেন। আমি বললেন না, এটা আমি যতই ক্ষতি হোক, আমি ভাবলাম যে এটা সেনাবাহিনী প্রধান, এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে, সেনাবাহিনী যদি শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে। আমি অফিসারদেরকে বকাবকি করলাম, কয়েকটা মহিলা অফিসার আমাকে রেগে উঠে বলল
যে স্যার কিছুই তো করতে পারেন নাই, এখন কেন কথা বলতেছেন? বলে ইয়ে স্যার কিছু করতে পারি নাই, কিন্তু আর্মিটা তো ধ্বংস করতে পারো না। আমি জেনারেল মঈনের হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম, তারা গোল করে ঘিরে নিয়েছিল এবং একজন র্যাঙ্ক খুলতেছিল, কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল। আমি স্যার বাইরে হয়ে আসেন, এই ছাড়ো তোমরা। আমি বাইর করে নিয়ে আসলাম, নিয়ে এসে আসার পথে উনি বলতেছেন আমি রিজাইন করব, আমাকে কাগজ দাও, আমি এখন রিজাইন করব। আমি বলি স্যার আগুন তো জ্বালিয়েছেন, আগুন নিভান তারপর রিজাইন করবেন। ওনাকে আমি নিয়ে এসে অফিসে বসালাম, মেশরকে বললাম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, এক কাপ গরম চা নিয়ে আসো। ওনাকে ঠান্ডা করলাম। আমি ঠান্ডা হন স্যার, আমরা 8-10 জন জেনারেল আলাদাভাবে ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে, ওখানে আমরা বসলাম। বলছে সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই, আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি জিনিসটাকে। 8-10 জন আমরা ওখানে বসলাম। আমি জেনারেল মঈন বসছেন হেড টেবিলে, আমি ওনার পাশে ছিলাম, যেটা আমি পরবর্তী তো আমার লেফটেন্যান্ট জেনারেল, আমি ওতে একাই ছিলাম ওই সময়, ওই মুহূর্তে। ওনার পরে আমার পাশে বসে আছি। এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো, আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাব তার নাম চেলেন। জেনারেল মঈন তো যাবেন, তার সাথে 3-4 অফিসার জেনারেল নিতে বলছেন। তো জেনারেল মঈন আমাকে বললেন যে তুমি আমার সাথে চলো। আমি একটু ইতস্তত বোধ করতেছিলাম, বাট তখন তো আমি না করতে পারি না। ওটা না করলে ওটা নিমক হারাম হবে। নিমক খেয়েছি আর্মির অনেক দিন, 30-40 বছর। এখন যদি আমি না যাই সেটা হবে একটা কাওয়ার্ডিস হবে। তো স্যার আমি যাবো, ঠিক আছে। সঙ্গে জেনারেল বেলাল আসলেন, জেনারেল আমাদের ডাক্তার জেনারেল সার্জেন ছিলেন, যে উনি যে আসলেন জেনারেল। আমরা 3 জন সঙ্গে গেলাম। আমি জেনারেল মঈন আমাকে বললেন যে আমি তোমার জিপ রেখে দাও, আমার সাথে আসো। আমি ওনার সাথে বসলাম। পথের মধ্যে আসরের আজান আসলো, পড়লো। আমরা দুজনে নামাজ পড়লাম উনার ইমামতিতে। উনি ইমামতি করলেন, আমরা নামাজ পড়ে প্রাইম মিনিস্টার অফিসে গেলাম। এই পথে আমাকে উনি এই কথাগুলো বললেন যে অফিসাররা সন্ধ্যার মধ্যেই প্রত্যেকটা অফিসের একটা SMG নেবে, 6টা করে MG ম্যাগাজিন নেবে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়বে। আমি বলছি এটা আমরা হইতে দিতে পারি না, আমরা সিনিয়র, দেশ শেষ হয়ে যাবে, দেশটা আর বাংলাদেশ বলে বাংলাদেশ থাকবে না। এতটুকু আমি বুঝতে পেরেছিলাম, কেন জানি বুঝতে পেরেছিলাম। যাই হোক, তারপর আমরা গেলাম যমুনাতে, রমনা গ্রিনের উল্টো দিকে। ঢুকতেই আমাদেরকে DGSSF জেনারেল আবেদিন আমাদের রিসিভ করলো এবং উনি আমাকে প্ল্যান দেখালেন। ওখানে একটা আমাদের সেনাবাহিনীতে থাকে, এটা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপেন বলে এটাকে, ট্যাঙ্কের বিরুদ্ধে কাজ করে। ওখানে লাগিয়ে রাখছে। তা আমরা এখানে লাগাইছো কেন? এখানে তো ট্যাঙ্ক আসতে পারবে না, এটা তো ক্লোজ এরিয়া, এখানে তো বাগান বাড়ি ঘর, এখানে ট্যাঙ্ক মনে আছে, এটার ভয় দেখানোর জন্য রাখছি আর কি। আমাকে ব্রিফ করলেন সিকিউরিটি কী করা হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য। পিছন দিকে নিয়ে গেলেন, প্রাইম মিনিস্টারকে উনি কীভাবে ধানমন্ডিতে নিয়ে যাবেন তার ব্যবস্থা করা হয়েছে যদি কোনো কিছু অঘটন ঘটে। সিকিউরিটি ন্যাচারালি তাদের, এটা দায়িত্ব, SSF-এর দায়িত্ব এটা। তারপরে আমরা গিয়ে বসলাম প্রায় প্রধানমন্ত্রীর অফিসে। তখন হবে আনুমানিক রাত 8-7-8টার মতো হবে বোধহয়। আমরা টানা 3 ঘন্টা আলাপ করলাম। জেনারেল মঈন বিধ্বস্ত, ওনার দিকে তাকানো যাচ্ছেন, উনি মাথা নিচু করে আছেন, কথাই বলতে পারতেছেন না। তো দায়িত্বটা আমার হাতে এসে পড়লো। ওইখানে জেনারেল মুবিন ছিলেন, উনি PSO FD ছিলেন, DG NSI ছিলেন জেনারেল মুনির, DGFI ছিলেন জেনারেল মোল্লা ফজলে আকবর, জেনারেল তারিক ছিলেন, আমি ছিলাম, জেনারেল বেলাল ছিলেন, আর জেনারেল আমাদের সার্জেন জেনারেল উনি ছিলেন। আমি একটা করে পয়েন্ট বলতে থাকলাম। বলে প্রথমে আমি প্রধানমন্ত্রীকে আমি বোকার মধ্যে কথাটা বলেছিলাম, প্রধানমন্ত্রী আপনি কেমন করে এই BDR-এর এই 6-7 জন কিলারকে, মার্ডারারকে আপনার অফিসে নিয়ে আসছিলেন? ওই যে DAD যারা ছিল, বিপ্লব যারা করেছিল আর কি, মানে হত্যাযজ্ঞের প্রধান ছিল যারা, এবার তাদেরকে শেরাটন থেকে আপনি খাবার নিয়ে এসে খাওয়াইছেন। আমি আসলে বুঝি না জিনিসটা, এটা তো খুব অফেন্সিভভাবে নিয়েছে তারা। বলে আরে এত বড় কথা, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতেছে। আমি বললাম ম্যাডাম না, ওটা না, কথা হলো আপনার নিচে তো DG আছে, সেক্রেটারি আছে, মন্ত্রী আছে, MP আছে, সেনাপ্রধান আছে, বিমান বাহিনীর প্রধান আছে, তারা কি করতেছে? আগে তারা করুক, তারপরে আপনার কাছে আসবে। এবং তাদের সব বেল খোলা, তারা আন্ডার অ্যারেস্ট। এই অবস্থায় আপনার অফিসে কীভাবে তারা আসলো এবং শেরাটন থেকে কীভাবে খাওয়ালেন? আমি এই কথাটা বোকার মতো ডাইরেক্টলি বলেছিলাম, হয়তো বলাটা ভুল ছিল, আমার ল্যাঙ্গুয়েজের টোনটা বোধহয় ভুল ছিল। যাই হোক, তখন হুঁশ ছিল না, যা বলার বলেছি আর। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, বাট আমার কাছে সর্বাগ্রে চিন্তা লেগেছিল সেনাবাহিনীটাকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। এই কথাটা সবসময় চিন্তা করতেছিলাম। সেনাবাহিনীটাকে বাঁচাতে হবে,
বিডিএ তো শেষ হয়ে গেছে এবং সে দেশটাকে সেনাবাহিনীকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি, এটা আমরা মিলিটারি টার্ম। কোনো দেশে যদি সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে যায় ওই দেশটা টিকে না। তো সেনাবাহিনী যদি নষ্ট হয়ে যায়, এটা জেনারেল জিয়াউর রহমানের দর্শন ছিল যে সেনাবাহিনীর টার্গেট ছিল ইন্ডিয়ার সব সময় সেনাবাহিনী ধ্বংস করতে বলে আর্মি বাংলাদেশটাকে পর্যদস্ত করে দেওয়া যাবে। সব পয়েন্ট বলতে 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 আমাদের রাত 12টা 1টা পর্যন্ত বেজে গেল। এর মধ্যে মোস্ট প্রবাবলি প্রণব বাবুর একটা ফোন আসলো, আমি বুঝতে পারলাম ফোনটা আমাদের সামনে না, উনি পাশের রুমে গিয়ে অ্যাটেন্ড করলেন, করে এসে আবার এসে বললেন যে আমাদের বর্ডার এখন সিকিউর, বর্ডারে কোনো সমস্যা হবে না, আমি এটা আশ্বস্ত পেয়েছি। কিন্তু কে ফোন করেছেন ওটা বলেন নাই, বাট আমার ধারণা এটা ফোনটা প্রণব বাবুর থেকে আসছিল, এটা আমার ধারণা। আমার ধারণা ভুল হওয়ার কথা না মনে হয়। তারপরে কথা হলো যে আপনাকে যেতে হবে, অফিসারদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আপনার আশ্বস্ত পেলেই আমরা, অফিসাররা বলে দিয়েছে প্রধানমন্ত্রী এসে কথা না বললে আমরা এই ডেড বডিগুলোকে ইয়ে করতে দিব না, বেরিয়াল করতে দিব না, দাফন করতে দিব না। এটা অফিসারদের কন্ডিশন ছিল, পূর্ব শর্ত ছিল। আমার এটা বিরাট ব্যাপার, ডেড বডিগুলো 60টা ডেড বডি সিএমএইচে পড়ে আছে, এটা সহ্য করা যাচ্ছে না। তো তারপরে আপনাকে যেতে হবে। জেনারেল মঈন বলেন যে স্যার ম্যাডাম আপনি আজকেই চলেন, না কালকেই চলেন। আমি না স্যার এত তাড়াতাড়ি নেওয়া যাবে না, আমরা 2টা প্রেসিডেন্টকে মেরে ফেলেছি। এই বদনাম আমাদের সেনাবাহিনীর রয়ে গেছে। প্রধানমন্ত্রীকে আমার দেশটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র ছিল এটা। যেদিন পাদুয়া এবং রৌমারির ঘটনা হয় তার 2 দিন পরে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় ওখানকার ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স মিনিস্টার একজন রিটায়ার্ড মেজর ছিলেন, উনি বলেছিলেন যে আমরা এটা প্রতিশোধ নেবো একদিন, উইল টেক রিভেঞ্জ। উনি বলেছিলেন আমরা রিভেঞ্জ নেব। আপনাদের যদি আবার খেয়াল থাকে, কিছুদিন আগে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লখনৌতে বলেছেন যে তোমরা প্রস্তুত হও, ওনার কমান্ডারকে বলেছেন, ইন্ডিয়ান কমান্ডারকে বলেছেন, এবং বাংলাদেশের সাথে কীভাবে যুদ্ধ করতে হবে সেটা একটা প্ল্যান করো। আপনারা কি দেখতে পাচ্ছেন না সেক্রেটারি বিল্ডিংয়ে আগুন লেগেছে? আমি 15 দিন আগে একটা সভায় বলেছিলাম যে আমরা সামনে সমূহ বিপদের সম্মুখীন হচ্ছি। আমি কিন্তু ওখান থেকে ওখান থেকে ড্র করেছি, ওইটাই ছিল ওয়ার্নিং। তারা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতেছে, রংপুরে ডিস্টার্ব করতে চায়, চিটাগংয়ে ডিস্টার্ব করতে চায়, বান্দরবান ডিস্টার্ব করতে চায়, চিটাগং ফেনী রোডে ডিস্টার্ব। তা আপনাদের এগুলো বুঝতে হবে, সিগন্যালগুলো বুঝতে হবে। দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল, দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল। তারপরে আমরা হিন্দুদেরকে এখানে অত্যাচার করতেছি, কিছুই তো নাই এখানে, কিছুই তো হয়নি, কিছুই হয়নি। কাজে আমাদের সার্বভৌমত্ব কিন্তু সবসময় আন্ডার থ্রেট, এতটুকু বুঝতে হবে। জনগণকে বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে। সাধারণ মানুষ বুঝলেই দেশটা টিকে যাবে। এই দেশকে ঠিক করা, পদানত করা অত সহজ নয়। আমাদের এখন 12টা ডিভিশন আছে, আর্মি ডিভিশন আছে, আমাদের বড় একটা বিডিআর ফোর্স আছে, আমাদের বড় একটা আনসার ফোর্স আছে, আমাদের বড় একটা বিএনসিসি ফোর্স আছে, আমাদের 18 কোটি মানুষ আছে। এখান থেকে আমরা 1 কোটি সৈনিক পাবো। 10 লাখ 20 লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই 3 মাস ধরে, শুধু এসএমজির উপর 2টা গ্রেনেড শেখাই দিই, যথেষ্ট যে কোনো আর্মিকে ঠেকায় দেওয়া যায়। 10 লাখ এই অ্যাবেল বডি আমাদের ছাত্র ছাত্রীদেরকে 3 মাস যদি ট্রেনিং দিই আর্মি থেকে আমরা, এবং প্রত্যেকে একটা এসএমজি দেবো, 6টা করে ম্যাগাজিন দেবো এবং 2টা করে গ্রেনেড ধরাই দেবো। আমাদের কিচ্ছু করা লাগবে না, আর্মির কিছু করা লাগবে না। ইন্ডিয়ান আর্মি ভিতরে আসুক, তারা পালায় চলে যাবে। এবং আমরা লিডারশিপ দেব, আমরা আপনাদের ডিরেকশন দেব, আপনাদের প্রশিক্ষণ দেব, আপনাদের সরবরাহ দেব, আপনাদের গান দেব, আপনাদের ম্যাগাজিন দেবো। সেই ক্ষমতা আমাদের রয়েছে। কাজে ভয় পাওয়ার কিছু নাই। নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে আমরা চলবে না, চলবে না, নো ওয়ে, সরি। আমরা অনেক দেখেছি। এবং বিডিআর ঘটনাটা এটা শুরু হয়েছিল, সেটা চলতেছে, আজকে পর্যন্ত চলতেছে। সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে, আর কত জায়গায় আগুন লাগবে আল্লাহ পাক জানেন। আপনারা সাবধানে থাকবেন। আমার বয়স হয়ে গেছে, আমি এখন 70 বছর হয়ে গেছে। আমরা কী বা করতে পারি, হয়তো বা দিক নির্দেশনা দিতে পারি, আর কী বা করতে পারি। বাট ছাত্রদেরকে, ইয়াং স্টার যারা আছে, আমাদের সেনাবাহিনীকে, আমাদের আনসার বাহিনীকে, আমাদের আমি বিজেপিকে কোনোদিন বিজেপি বলি না এখন পর্যন্ত, সবসময় বিডিআর বলি। কাম হোয়াট মে, আই অলওয়েজ সে বিডিআর। আমি সবসময় বিডিআরই বলি। হ্যাঁ, বিডিআর নামটা আনতে হবে ফেরত। এটা আমরা বলবেন ভালো করে, বিডিআর নামটা আবার আসতে হবে। বিডিআর নামটা না বলে কেন ভালো লাগে না। যাই হোক, আমি যারা মারা গেছেন তাদের আত্মার বিদায়ী, আত্মার
শান্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন এবং নিগৃহীত আমাদের পরিবার যারা হয়েছিল তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেন। আমরা চেষ্টা করেছি। ও আচ্ছা, সেনাবাহিনীর ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি। আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম, আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন, তো আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো। বললো করলে আপনারা করেন। আমি হেডকোয়ার্টার আসার পর জেনারেলম্যানকে বললাম, স্যার আমাদের আর্মি থেকেও একটা ইনকোয়ারি করতে হবে, জাতীয় পর্যায়ে যাই হোক। এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটোকালে, যে বাইরে যাই হোক আর্মির একটা ইনকোয়ারি থাকতেই হবে। তো জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করা হলো। তার কিছুদিন পরে আমি একটা চাকরি পেয়ে মালয়েশিয়ায় চলে গেছিলাম, কাজে আর ফলো করি নাই, জানি না। এই তো, আল্লাহ আমাদের ভালো রাখুক, আল্লাহ দেশকে সুসংহত রাখুক। আমরা মিলেমিশে থাকবো, ধর্ম বর্ণ মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে হোক, সবাই আমরা মিলেমিশে থাকবো, এক দেশ হয়ে থাকবো, ঐক্য বজায় রাখবো এবং সার্বভৌমত্ব বজায় রাখবো। আমি সবশেষে সবাইকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে স্যার আপনার ফজলুল সাহেব খুব বেশি জোরে জোরে কথা বলছিলেন, আপনাকে আরও ঠান্ডাভাবে কথা বলতে হতো। তো আমি তো বুঝি না কীভাবে কথা বলতে হবে। তো সে এত তর্ক করতে গেলেন কেন? আবার চাকরিটা কেন খোয়ালেন? উনি এই কথাটা অনেকেই গল্পটা করেছেন, আমাকে বললেন যে আপনি কেন তর্ক করতে গেলেন, আপনার চাকরিটা খোয়ালেন। ডাজেন্ট ম্যাটার, আমি তো জেনারেল হয়েছি।